দিব্যি আর মেহেন্দিকে এবার সবার সামনে জব্দ করলো জগদ্ধাত্রী আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী সাধু ফটাককে বলতে থাকে, আপনাদের উপর এই বাচ্চাটার দায়িত্ব ছিল। কি করেছেন আপনারা? কি করলেন? এইটুকু মেয়ের উপর অ্যাটাক হলো। আজকে যদি কিছু হয়ে যেত তাহলে তো হসপিটাল কর্তৃপক্ষের উপরই এই দায়টা এসে পড়তো, কিন্তু তাদের তো কোনো দায় নেই। তারা তো সিকিউরিটি চেয়েছিল, কিন্তু আপনারা কি করেছেন? কি করেছেন আপনারা? তখন সাধু ফটাক বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন আছে যে কিনা এই সব কিছুর উপর খেয়াল রাখে, যে আমাদের কখন সিকিউরিটি চেঞ্জ হচ্ছে, কখন জায়গাটা ফাঁকা পাবে, আর সেই সুযোগে হয়তোবা গুন্ডারা ঢুকে পড়েছিল। তখন কৌশিকী বলে, অত কিছু তো আমি জানতে চাই না। এত এক্সকিউজ তো আমি শুনবো না। আপনি এখন বলুন যে কেন এই ঘটনাটা ঘটলো? কেন? ওইটুকু একটা বাচ্চা, ওইটুকু একটা বাচ্চার সুরক্ষাও কি আপনাদের কাছ থেকে আমরা পাবো না? পাবো না আমরা? তখনই নন্দী বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমরা তো সুরক্ষা দিচ্ছি। তখন কৌশিকী বলতে থাকে, সুরক্ষা দিচ্ছেন? তাহলে এরকম একটা ঘটনা কি করে ঘটলো? তখন চিরঞ্জিত বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে স্যারই ঠিক বলছে। এই সর্ষের মধ্যে হয়তোবা ভূত আছে। তখন কৌশিকী বলতে থাকে, সেটা তো আপনাদের মুখের কথায় মানবো না। সিসিটিভি ফুটেজ কোথায়? সিসিটিভি ফুটেজ দেখলেই তারপরে সবটা ক্লিয়ার হবে। তা সিসিটিভি ফুটেজ কোথায়? ঠিক তখনই স্বয়ংবর সেখানে আসে। এসেই বলতে থাকে, বড়দি, সিসিটিভি ফুটেজ ব্লাঙ্ক। একটা টাইমের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যে টাইমটাতে ওই গুন্ডারা এখানে ঢুকেছিল। কিন্তু তার পরেরগুলো ব্লাঙ্ক হয়ে গেছে। সেগুলো আর পাওয়া যাচ্ছে না। যা শুনে কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তখনই স্বয়ংবর বলতে থাকে, হ্যাঁ বড়দি। তখন কৌশিকী বলতে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল? কোথায়? ওইদিকে দেখা যাবে ম্যানান জগদ্ধাত্রীর হাতে সেই পেন ড্রাইভটা দেয় আর বলতে থাকে, ম্যাডাম, এটার মধ্যেই সব সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে। তখনই জগদ্ধাত্রী সেই পেন ড্রাইভটা হাতে নিয়ে নেয় আর কষ্ট পেতে থাকে। তখন ডক্টর আসে। ডক্টর এসে বলতে থাকে, জগদ্ধাত্রী, এবার আপনাকে ডেড বডি সাজিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলছেন ম্যাডাম, কোথায় নিয়ে যাওয়া হবে? তখনই ডক্টর বলতে থাকে, ওটিতে। আপনার অপারেশনটা করাটা জরুরি। এখন আপনাকে অপারেশন করতে হবে। ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, না না, আমি ওটি করাবো না। আমি এখন অপারেশন করাবো না। যতদিন না পর্যন্ত আমার বাচ্চাটাকে আমি সুস্থ করে তুলছি, ততক্ষণ পর্যন্ত আমি ওটি করব না। তখন ডক্টর বলতে থাকে, আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন? আপনার একটু সময়ও অনেক মূল্যবান। আপনি আস্তে, আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আপনি যেকোনো সময় মরে যেতে পারেন। আপনি সেটা বুঝতে পারছেন? এখন ওটি করাটা খুব জরুরি দরকার। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, যাই হোক ডক্টর, তারপরেও আমি ওটি করব না। ওটি করব না আমি। তখন এই কথাতে ডক্টর বলতে থাকে, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? তখন জগদ্ধাত্রী কাঁদতে থাকে আর বলতে থাকে, পুরো দুনিয়াকে আমরা সিকিউরিটি দেই। সবাইকে আমরা সুরক্ষা দেই। তাহলে আমার মেয়েকে কি আমি সুরক্ষা দিতে পারবো না ডক্টর? কেন পারবো না বলুন তো? আমার মেয়েকে আমি সুস্থ করে তুলতে চাই। জানেন? তখন আমার মনে হয়েছিল যে আমার মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মা, আমি বাঁচবো তো? আমি বাঁচবো তো? আমি কখন জন্ম নিয়েছি? আমি বাঁচবো তো? তখন আমার খুব কষ্ট হয়েছে ডক্টর, খুব কষ্ট হয়েছে। তাই আমার মেয়েকে আমি সুরক্ষা না দিয়ে, আমার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করব না, কিচ্ছু না। দরকার হলে আমি আমার হার্ট, আমার আয়ু সবকিছু আমার বাচ্চাকে দিয়ে দিতে চাই ডক্টর। আমার বাচ্চাকে দিয়ে দিতে চাই। তারপরেও আপনারা ওকে বাঁচান। আমার বাচ্চাকে বাঁচান। তখন ডক্টর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে এখন এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কেন ম্যাডাম, কি হয়েছে? তখন ডক্টর বলে, দেখুন, আস্তে আস্তে সবাই এই সিসিটিভি ফুটেজের জন্য পাগল হয়ে গেছে। এখানে মিডিয়ার লোকজন সবাই এসে ভিড় করছে। আর ওই দিব্যা সেন, আমি নিশ্চিত সে এই আইসিইউ বি বেড নাম্বার 4 নিয়ে আবার কথা তুলবে, এখানে আসবে। তাই আগে থেকে আপনাকে এখান থেকে সরিয়ে নিতে হবে, সরিয়ে নিয়ে যেতে হবে। ওয়ার্ড বয়, ডেড বডি সাজাও। তারপরে জগদ্ধাত্রীকে পুরো সাদা কাপড় দিয়ে ঢেকে তারপরেই ডক্টর বলতে থাকে, ওয়ার্ড বয়, এখন এই ডেড বডিটাকে এখান থেকে নিয়ে যাও। তখন ম্যানান বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম। এই বলে ম্যানান আর ডক্টর আর সিস্টার মিলে ডেড বডি নিয়ে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে হসপিটালে পৌঁছে যায় দিব্যা সেন ওই মিডিয়ার লোকজন নিয়ে। তখন কৌশিকী বলতে থাকে, দিব্যা সেন, তুমি এখানে মিডিয়ার লোকজন নিয়ে? তখনই দিব্যা সেন বলতে থাকে, হ্যাঁ, মিডিয়ার লোকজন তো এখানে আগে থেকেই ছিল। এত বড় একটা নিউজ, সেটা কভার করতে হবে না? কি বলছো? এতটুকু একটা বাচ্চার উপর আক্রমণ হলো, সেটা নিয়ে তো নিউজটা করতে হবে। সবাই তো এগুলো নিয়ে আগ্রহ। তখনই কৌশিকী বলতে থাকে, আমি জানি তুমি এটা নিয়ে নিউজ করবে, কাতা ছেটাবে, মুখার্জিদের উপর আঙুল তুলবে, তাই তো? তারপর পুলিশের উপর আঙুল তুলবে। আমি জানি তো, তোমার তো কাজই এগুলো, তাই না? তখন এই কথাতেই দিব্যা সেন বলতে থাকে, হ্যাঁ, আরো তো আরেকটা খবরও তো আমার কানে এসেছে। তখন কৌশিকী বলতে থাকে, কি? তখন দিব্যা সেন বলতে থাকে, তোমাদের তোমাদের সবার নামে নাকি কেস হয়েছে, জগদ্ধাত্রীকে মারার অপরাধে কেস হয়েছে। তখন এই কথাতেই
কৌশিকী বলতে থাকে, তুমি কি করে জানো এটা? তখন সেখানে মেহেন্দি চলে আসে। আর মেহেন্দি এসে বলতে থাকে, আমি বলেছি বড়দি, এই শুভ কাজটা না আমি করেছি। আপনারা এত কিছু করেছেন, তাহলে এতটুকু সবার সামনে পৌঁছতে হবে না? তখনই মিডিয়ার লোকজনের সামনে মেহেন্দি বলতে থাকে, শুনুন, এই কৌশিকী মুখার্জির নামে আমি কেস করেছি। আমার দিদিকে ওরা মেরে ফেলেছে। জানেন তো? আমার দিদি জাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী, ওকে ওরা মেরে ফেলেছে। সেই বিয়ের ১ম থেকেই বৈদেহী মুখার্জি আমার দিদির উপর অত্যাচার করত। অনেক অত্যাচার করত। আমার দিদিকে একদম সহ্য করতে পারত না। তারপরে সম্পত্তি ভাগাভাগির সময় আসলো। কে ওই চেয়ারে বসবে সেই নিয়ে যখন কথা কাটাকাটি হচ্ছিল, তখনই ওই বৈদেহী মুখার্জির সাথে মিলে এই কৌশিকী মুখার্জি আমার দিদিকে ইনজেক্ট করে তারপরে মেরে ফেলেছে। তখন এই কথাতেই অবাক হয়ে যায় কৌশিকী আর দিব্যা সেন। দিব্যা সেনও সাথে এসে বলতে থাকে, হ্যাঁ, ওর দিদিকে ও খুব ভালোবাসতো। তাই তো ও সবার বিরুদ্ধে কেস করেছে। এটা সবার কাছে কাছে আপনারা পৌঁছে দিবেন। আপনার মিডিয়াদের লোকজনরা তো এটাই কাজ। সবার দ্বারে দুয়ারে এই নিউজটা পৌঁছে দিবেন। তখন মেহেন্দি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার দিদি হত্যার আমি বিচার চাই, আমি বিচার চাই। তখনই কৌশিকী বলতে থাকে, আসলে কি, চালে না তোমরা একটু ভুল করে ফেলেছো, একটু ভুল করে ফেলেছো। এই যাদের সামনে তোমরা কথাগুলো বলছো না, এরা সবাই আমার কোম্পানিতে চাকরি করে। যা শুনে চমকে যায় মেহেন্দি আর দিব্যা। তখন দিব্যা বলতে থাকে, কি, তাহলে আমার আমার লোকজন কোথায়? তখনই কৌশিকী বলতে থাকে, তোমার লোকজন, তোমার সব মিডিয়ার লোকজনদের আমরা সরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তখনই কৌশিকী ওর লোকজনদেরকে সরে যেতে বললে ওরা ওখান থেকে চলে যায়। তারপরে মেহেন্দিকে গিয়ে কৌশিকী বলতে থাকে, মেহেন্দি, অনেক নাটক করা হয়ে গেছে। এবার বাচ্চাটাকে দেখতে এসেছিলে তো, যাও দেখে তারপর চলে যাও এখান থেকে। তখন মেহেন্দি সেখান থেকে চলে যায়। তখন দিব্যা সেন বলতে থাকে, কৌশিকী, কাজটা কিন্তু একদম ঠিক করনি। ঠিক তখন ডক্টর বলতে থাকে, সরে যান, ডেড বডি যাচ্ছে। তখনই দিব্যা বলতে থাকে, দাঁড়ান, এটা কার লাশ? সাধু ভট একবার, আপনি চেক করবেন না এটা কার লাশ? তখন এই কথাতেই অবাক হয়ে যায় ডক্টর, মেনন সহ সবাই। তারপরে ওরা দাঁড়িয়ে পড়ে। তখন দিব্যা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ডেড বডির মুখ দেখার জন্য। ঠিক যখনই কাপড়টা উঠাবে, ঠিক তখনই কৌশিকী এসে দিব্যার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, দিব্যা, এটা তোমার কাজ নয়, বুঝতে পেরেছো? এতটাও কিন্তু তুমি এখনো অধিকার পাওনি। এটা তোমার মধ্যে নয়। তখন এই কথা বলে দিব্যাকে আটকে দেয়। আর সেখান থেকে জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে যায় ডক্টর আর মেনন। তারপরে দেখা যাবে মুখার্জি বাড়িতে রাজনাথ উৎসবকে বলছে, তোমার বউ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে উৎসব। ও হসপিটালে গিয়ে মিডিয়ার লোকজনদের সাথে সামনে এসব কথা বললো। এত বড় সাহস ওর! ও নাকি মুখার্জি পরিবারের সবাইকে টেনে হিঁচড়ে নাকি কোর্টে তুলবে। এত বড় সাহস তোমার বউয়ের! কি পেয়েছে তোমার বউ? কি পেয়েছে? ওকে বলে দেবে ও যেন বেশি বার না বাড়ে। ও কৌশিকীর সামনে এসব কথাগুলো বলেছে, আর আমরা নাকি জগদ্ধাত্রীকে মেরে ফেলেছি। ঠিক তখনই সেখানে মেহেন্দি চলে আসে। এসে বলতে থাকে, আপনার ছেলের সাথে কি বলছেন? সাহস থাকলে আমার সাথে কথা বলুন। কেন, আমার সাথে কথা বলতে আপনার ভয় লাগছে নাকি? হ্যাঁ, আমি কেস করেছি। আমি করেছি, সবার নামে কেস করেছি। আপনারা সবাই মিলে আমার দিদিকে মেরে ফেলেছেন। আমার আদরের দিদিকে, এই কৌশিকী মুখার্জি, এই বৈদেহী মুখার্জি, সবাই মিলে আমার দিদিকে মেরে ফেলেছে। আর এখন তার খুনটাও ধামাচাপা দিতে চাইছে। তাই তো? আমার দিদির অস্থিটা এখনো এই বাড়িতে আছে। সেই অস্থি দরকার হলে আমি কোর্টে টেনে নিয়ে যাব। তখন জজ সাহেবকে বলবো, আমার দিদি মারা গেছে, কিন্তু ওর অস্থিটা এখনো রয়ে গেছে জজ সাহেব। তাই সবাইকে আপনি কঠিনতর সাজা দিন। তখনই এই কথাতেই মেহেন্দি বলতে থাকে, ওই স্বয়ং কৌশিকী মুখার্জিও না আপনাদের বাঁচাতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনাদের ছেলে, ও কিন্তু বেঁচে যাবে, কারণ ও সেই সময় জেলে ছিল। কি মা, আপনি তাতে খুশি তো? হ্যাঁ, জানি খুশি। তখন বৈদেহী অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই স্বয়ম্ভু আসে। আর স্বয়ম্ভু এসে বলতে থাকে, মেহেন্দি, প্লিজ এসব কাজগুলো করো না। সবাই তোমার আপনজন। এই পরিবারটা তোমার। তুমিও তো এই পরিবারের। প্লিজ সবাইকে কোর্টে নিয়ে যেও না। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ মেহেন্দি, তুমি প্লিজ এটা করো না। তখন মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন